ওয়েলকাম স্টুডেন্টস। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি দ্রবণ চ্যাপ্টারের কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই দুটো কলিগেটিভ প্রপার্টি ডিসকাস করেছিলাম। আজ আমি ডিসকাস করব হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ নিয়ে। তাহলে প্রথমে আমরা ডিসকাস করব হিমাঙ্কের অবনমন। অবনমন মানে কমে যাওয়া। তোমরা হেডিং করো হিমাঙ্কের অবনমন। দেখো, হিমাঙ্কের অবনমন জানার আগে আমরা প্রথমে বুঝব যে হিমাঙ্ক কি, হিমাঙ্ক কাকে বলে। তোমরা এটা ক্লাস 9-10-এও পড়েছো। সেখানে কি ছিল না, যে উষ্ণতায় কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হয় সেটাকে তার হিমাঙ্ক বলে। এখানে আমরা একটু অন্যভাবে লিখব। এখানে তোমরা লেখো যে হিমাঙ্ক, তাহলে হিমাঙ্কটা কি লিখবো? লেখো যে উষ্ণতায় কোনো পদার্থের তরল এবং কঠিন উভয় দশার বাষ্পচাপ বাষ্পচাপের মান সমান হয় সেই উষ্ণতাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। সেই উষ্ণতাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। আমরা বললাম যে উষ্ণতায় কোনো পদার্থের তরল এবং কঠিন উভয় দশার বাষ্পচাপ সমান হয় সেই উষ্ণতাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। তাহলে এটা আমরা একটা লেখচিত্রের মাধ্যমে দেখাতে পারি। তাহলে দেখো, ভালো করে দেখ, এটা উষ্ণতা, এক্স অ্যাক্সিসটা উষ্ণতা, ওয়াই অ্যাক্সিসটা বাষ্পচাপ, ভেপার প্রেসার। তাহলে দেখ, এই একটা লেখচিত্র করলাম। দেখ, এইটুকু সলিড কঠিন, এখান থেকে এই পর্যন্ত একটা পদার্থের কঠিন অবস্থা। আর উষ্ণতা যদি বাড়ায়, কঠিন থেকে পদার্থ তো তরলে পরিণত হয়, তাহলে এর পরে থেকে এটা লিকুইড পদার্থের, এটা লিকুইড অবস্থা। তাহলে এটা সলিড, এস ফর সলিড, এটা কঠিন, এটা কি তরল। তাহলে দেখো, এই পয়েন্টে তোমার কঠিন এবং তরল দুটো দশা মিট করেছে। তাহলে এই পয়েন্ট রিলেটেড যে উষ্ণতা এইটা, হ্যাঁ, এই উষ্ণতাকে আমরা বলছি টিএফ। এফ ফর ফ্রিজিং পয়েন্ট। হ্যাঁ, মানে টিএফটা কি হিমাঙ্ক, ইংরেজিতে বলে ফ্রিজিং পয়েন্ট। তাহলে এই টিএফটাকে আমরা কি বলছি? হিমাঙ্ক।
ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝলে, তোমার হিমাঙ্ক কাকে বলে বললাম সেটাও বুঝতে পারলে, এবং লেখচিত্রের মাধ্যমে হিমাঙ্ক ব্যাপারটাও ক্লিয়ার হলো। দেখো এইটা সলিড, এইটা তরল, তাহলে এই জায়গাটায় কি দুটো দশা মিলিত হয়েছে। তাহলে এই দশাটা কোন উষ্ণতায় হয়েছে? এই উষ্ণতাটা। তার মানে এখান থেকে তো উষ্ণতাটা এই পর্যন্ত, এখানে যদি 0 ধরি তাহলে এখান থেকে ইনক্রিজ করছে, তাহলে এই উষ্ণতাটা হিমাঙ্ক, ওই পদার্থের হিমাঙ্ক। তাহলে ক্লিয়ার? এবার হিমাঙ্কের অবনমন ব্যাপারটা কি এইটা একটু জানতে হবে, ঠিক আছে? ধর এই একটা তরল পদার্থ, তরল তাহলে তরল পদার্থের একটা বাষ্পচাপ আছে P0 বললাম, এটা তো বিশুদ্ধ তরল, হ্যাঁ, তরল ধর এল বললাম, এল, এই তরলটা কি এল, তাহলে এর বাষ্পচাপ কি P0 এল। এবার এর মধ্যে কিছু আমি অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করেছি। কি যোগ করলাম? অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এর মধ্যে কি করলাম? অ্যাড করলাম। করলে তাহলে এখন কি তৈরি হচ্ছে? দ্রবণ। এটা তাহলে অ্যাড করার পর এটা কি হলো? দ্রবণ। তাহলে দ্রবণ তৈরি হলো। এবার এই দ্রবণে কি ওই যে বিশুদ্ধ তরল ছিল সেই তরলের কিন্তু বাষ্পচাপ কমে গেল। তাহলে এখানে কি বলবো? দ্রবণে বিশুদ্ধ তরলের, বা শুধু লিখছি তরলের বাষ্পচাপ কমে যায়। তাহলে কমার পরে মনে করলাম PL হলো, কত হলো? PL। তাহলে যখন দ্রবণ করলাম তখন বিশুদ্ধ তরলের বাষ্পচাপ কমে গেল, তাহলে কত হলো? PL। ঠিক আছে? তাহলে এই বাষ্পচাপ কমে যাওয়ার জন্য ওর হিমাঙ্কটাও কি হয়? কমে যায়। বাষ্পচাপ যদি কমে যায় তাহলে হিমাঙ্ক কমে যায়, ঠিক আছে? আগে ধরো এই তরলের হিমাঙ্ক ছিল T, আমরা বললাম ইনিশিয়াল, এইটা। তাহলে এই বাষ্পচাপ যেহেতু কমে যায়, তাহলে বাষ্পচাপ কমে গেলে হিমাঙ্কও কমে যায়। তাহলে বাষ্পচাপ কমে যায়, ফলে এখানে লিখে দিচ্ছি, ফলে হিমাঙ্ক কমে যায়। তাহলে এখন হিমাঙ্ক হলো মনে করলাম TF ফাইনাল। তাহলে আগে ছিল এটা, এখন কমে গেল এটা। তার মানে এই ডেল্টা টি এ, এইটা হচ্ছে অবনমন, কতটা কমলো, এটা হচ্ছে ডিফারেন্স, কতটা কমলো, এটা হচ্ছে অবনমন। হ্যাঁ, কার? হিমাঙ্কের অবনমন। তাহলে হিমাঙ্কের অবনমন আগে বেশিটা ছিল, কমে গেছে। তাহলে এখানে সবসময় কি ফাইনাল মাইনাস কি ইনিশিয়াল। তার মানে আগে ছিল কিন্তু এই টিআইটা বেশি ছিল, ভালো করে দেখ, টিআইটা কিন্তু ইনিশিয়ালটা বেশি ছিল, এখানে কমে গেছে এটা টিএফ। তাহলে টিআইটা বেশি ছিল আর এফটা কম, ফাইনালটা কমে গেল। তাহলে কমে থেকে বেশি মাইনাস করছি, তাহলে এটা কি নেগেটিভ। তাহলে ডেল্টা টিএফ কি নেগেটিভ, যেহেতু কমে যাচ্ছে, হিমাঙ্ক কমে যাচ্ছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? তাহলে একটা বিশুদ্ধ তরলে তার বাষ্পচাপ ছিল P0 L, এটা তরলটাকে L ভাবলাম, যখন এর একটা অনুদ্বায়ী পদার্থ যোগ করলাম
তখন দ্রবণ তৈরি হলো, দ্রবণে তরলের বাষ্পচাপ কমে যায়, আর তরলের বাষ্পচাপ কমে গেলে তরলের হিমাঙ্ক কমে যায়। তাহলে হিমাঙ্ক হলো কত? টিএফ। আর আগে হিমাঙ্ক কত ছিল? এইটাই হিমাঙ্ক ছিল, হিমাঙ্ক ছিল টিআই। তাহলে কমে হয়েছে টিএফ, তাহলে কতটা কমলো? টিএফ মাইনাস টিআই। তাহলে এইটাকে ডেল্টা টিএফ বলছি। আর এই ডেল্টা টিএফটাই হচ্ছে তোমার কি না সংখ্যাগত ধর্ম। ডেল্টা টিএফটাই সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, তাহলে এখানে বলে দিলাম ডেল্টা টিএফ ইকুয়াল টু হলো, ডেল্টা টিএফ হলো সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে গ্রাফিক্যালিও আমরা দেখাতে পারি। দেখো গ্রাফিক্যালিও দেখাতে পারি। এদিকে কি টেম্পারেচার, এদিকে কি বাষ্পচাপ। ধর একটা বিশুদ্ধ, যখন একটা বিশুদ্ধ পদার্থ তখন তার এইরকম লেখচিত্রটা আমরা দেখাচ্ছি। তাহলে এই পর্যন্ত তার কি তোমার সলিড, আর এই পর্যন্ত লিকুইড, বিশুদ্ধ পদার্থ। এবারে যখন তুমি অনুদ্বায়ী পদার্থ যোগ করলে তখন দ্রবণ হয়ে গেল। তাহলে বিশুদ্ধ তরলের যা বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ তো আরো কম। তাহলে এখানে একটু নিচে, এর নিচে এলো, এই দিকে এলো, এর নিচে, এখন দেখো এই, তাহলে এখন এতটা, এটা হচ্ছে দ্রবণ, দ্রবণ, আর আগেরটা ছিল কি বিশুদ্ধ। তাহলে দ্রবণ কি, এটা দ্রবণ, তাহলে দ্রবণের এতটা পর্যন্ত তোমার কি লিকুইড, আর দ্রবণের এইটুকু সলিড। কোনটুকু? এইটুকু। তাহলে আগে যখন পদার্থটা বিশুদ্ধ ছিল তখন তার তোমার হিমাঙ্ক ছিল এই জায়গাটা, এটা সলিড, এইটা তার লিকুইড। তাহলে এখানে টিআই। এখন যখন দ্রবণ করলাম তখন কোন জায়গাটা মিট করছে? এই পর্যন্ত লিকুইড, এইটা সলিড, এখন এই টিএফ। তাহলে আগে বেশি ছিল, ডান দিকে তো বেশি, বাম দিকে কমে গেল। তাহলে এই ডেল্টা টিএফ পার্থক্য, তাহলে কি তোমার টিএফ মাইনাস টিআই, আমরা ছোট থেকে বেশি করছি, এইটা হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। ঠিক আছে, তাহলে হিমাঙ্কের অবনমন আমরা বললাম কি সংখ্যাগত ধর্ম। তাই হিমাঙ্কের অবনমন হয় কেন সেটা বললাম, আবার তার কি লেখচিত্রের মাধ্যমেও দেখালাম। এবার হিমাঙ্কের অবনমন সংক্রান্ত আমরা রাউল্টের সূত্রটা লিখব। তাহলে এখানে লেখো হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে রাউল্ট কি বলছেন? বলছে দেখো কোন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের হিমাঙ্কের অবনমন ওই দ্রবণের মোলালিটির সঙ্গে সমানুপাতিক হয়। কি হয় না, দ্রবণের সঙ্গে সমানুপাতিক হয়। ভালো করে দেখো, কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের হিমাঙ্কের অবনমন ওই দ্রবণের মোলালিটির সঙ্গে সমানুপাতিক হয়।
তাহলে এখানে আমরা হিমাঙ্কের অবনমন ডেল্টা টিএফ বলেছি, এখানে কি ছিল ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডাইরেক্ট ইকুয়েশন টু মোলালিটি এম। তাহলে অর আমরা কি লিখতে পারি, ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইনটু এম। তাহলে কেএফটা কি, হিমাঙ্কের অবনমন ধ্রুবক, হিমাঙ্কের অবনমন ধ্রুবক, বা এর আরেকটা নাম ক্রায়োস্কোপিক ধ্রুবক, ক্রায়োস্কোপিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে হিমাঙ্কের অবনমন ধ্রুবক বা কি বললাম, ক্রায়োস্কোপিক ধ্রুবক, ক্রায়োস্কোপিক। তাহলে আবার এটাকে বড় করে আমরা ইকুয়েশনটা লিখতে পারি, ডেল্টা টিএফ ইন্টু কে, এই মোলালিটির ফর্মুলাটা আমরা বসিয়ে দিই। তাহলে ডাব্লু দ্রাব বাই কি এম দ্রাব ইন্টু 1000 নিচে ডাব্লু দ্রাবক। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম সলভ করব। এবার আমরা কেএফ এর ইউনিটটা দেখাবো। তাহলে কেএফ ইকুয়াল টু আমরা জানি কি, যে ডেল্টা টিএফ বাই এম, মোলালিটি আমরা ডেল্টা টিএফ ইকুয়াল টু তো কেএফ ইনটু এম। তাহলে উপরে কি কেলভিন টেম্পারেচার, মোলালিটি মানে কি মোল পার কেজি, তাহলে উল্লেখ কি হচ্ছে কেলভিন পার মোল আর কেজি। তার মানে কি স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবকের যা একক ছিল তোমার হিমাঙ্কের অবনমন ধ্রুবকের একক সেম। তাহলে এদের সংজ্ঞা কি হবে, সংজ্ঞা দেখো, আমরা যদি বলি এম ইকুয়াল টু যদি 1 হয়, এক মোলাল আর কি, এক মোলাল হয়, তখন কি হবে যে কেএফ ইকুয়াল টু কি হবে ডেল্টা টিএফ, তাই না? তার মানে আমরা বলবো কি এক মোলাল কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের হিমাঙ্কের অবনমনকে উহার হিমাঙ্কের অবনমন ধ্রুবক বলে। তাহলে জাস্ট এইটা লিখে দেব যে 1 মোলাল অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কোন দ্রবণের হিমাঙ্কের অবনমনকে উহার হিমাঙ্কের অবনমন ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে এক মোলাল অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কোনো দ্রাবের দ্রবণের হিমাঙ্কের অবনমনকে উহার হিমাঙ্কের অবনমন ধ্রুবক বলে। একদম সিম্পল, কারণ এটা যদি 1 হয় তাহলে এই হিমাঙ্কের অবনমন মানে কি কে। ক্লিয়ার, বোঝা গেল? এবার একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, লেখো যে 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া যোগ করে
দ্রবণ তৈরি করলে প্রস্তুত করলে ওই দ্রবণের হিমাঙ্ক কত হবে? এবার দেয়া আছে কেএফ H2O 0.50 কেজি কেলভিন পার মোল। ঠিক আছে, এইটা তাহলে আমাদের আগে কি বের করে নেব আমরা? ডেল্টা টিএফটা বের করব। ডেল্টা টিএফ কি না আমরা জানি, কেএফ ইন্টু কি ডাব্লু দ্রাবক বাই এম দ্রাবক ইন্টু 1000 বাই ডাব্লু দ্রাবক। তাহলে কেএফ কত দেওয়া আছে? 0.50, দ্রাবক কত 6, আর ইউরিয়া তো CO NH2 হোল 2, এটা ইউরিয়া। তাহলে এর মলিকুলার ওয়েট 60, তাই নিচে মলিকুলার ওয়েট 60 ইন্টু পরে 1000, নিচে কত আমাদের বলা আছে দ্রাবক 100 গ্রাম, 100। তাহলে এটা 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 তাহলে কত পড়ে রইল? 0.50। তাহলে হিমাঙ্ক কমেছে কত? তোমার 0.50। তাহলে আমরা জানি জলের হিমাঙ্ক কত? তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিনে কত? কেলভিনে 273.15 কেলভিন। তার থেকে এত কেলভিন কমেছে। তাহলে এখন হিমাঙ্ক হবে তাহলে 273.15 কেলভিন থেকে 0.50 কেলভিন মাইনাস করব, করলে কত হচ্ছে না 5 হাতে 6, 6 5 11, 5 হাতে 272। তাহলে এত কেলভিন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এরকম যদি প্রবলেম পড়ে আমরা খুব সহজে আনসার করতে পারবো। এটা তাহলে 6 5 11, এটা 6 হবে। 6। তাহলে আনসার কত হলো? 272.65 কেলভিন। ক্লিয়ার? তাহলে 273.15 কেলভিন থেকে 0.50 কেলভিন মাইনাস করলাম, করলে 272.65 কেলভিন। তাহলে এরকম যদি প্রবলেম আসে আমরা খুব সহজে তার আনসার করতে পারবো। এবার আমরা লাস্ট সংখ্যাগত ধর্ম অর্থাৎ দ্রবণের অভিস্রবণ চাপ সেটা নিয়ে আলোচনা করব। দেখো, দ্রবণের অভিস্রবণ চাপ থেকে কিন্তু পরীক্ষায় বেশি কোশ্চেন আসে এবং প্রবলেম বেশি আসে। দ্রবণের অভিস্রবণ চাপটা খুব ভালো করে তোমাদের একটু পড়তে হবে। তাহলে এখানে তোমরা হেডিং করো অভিস্রবণ চাপ। তাহলে আগে আমরা শিখবো যে দ্রবণের অভিস্রবণটা কি। দ্রবণের অভিস্রবণ দ্রবণের অভিস্রবণ ব্যাপারটা কি? দেখ, অভিস্রবণ মানে কিন্তু সবসময় কম ঘনত্বের অণুগুলো বেশি ঘনত্বের অণুর দিকে যাবে এবং মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দা থাকবে। ঠিক আছে, এটাই আমাদের অভিস্রবণ। এবার দ্রবণের অভিস্রবণ কি? দেখ, বিশুদ্ধ দ্রাবক তার গাঢ়ত্ব কিন্তু কম, আর যেটা দ্রবণ থাকে তার গাঢ়ত্ব বেশি, কারণ তার মধ্যে তো দ্রাব মিশে থাকে। তাহলে এবারে যদি বিশুদ্ধ দ্রাবকের অণুগুলো অর্ধভেদ্য পর্দা ভেদ করে যদি দ্রবণের দিকে চলে আসে, তখন এই ঘটনাকে আমরা বলবো কি দ্রবণের অভিস্রবণ।
ঠিক আছে, তাহলে এখানে লেখো যে অর্ধভেদ্য পর্দা ভেদ করে বিশুদ্ধ দ্রাবক অণুগুলির দ্রবণ পৃষ্ঠের দিকে বা দ্রবণের দিকে স্বতঃস্ফূর্ত চলনকে দ্রবণের অভিস্রাবণ বলে। ভালো করে দেখ, তাহলে কি বললাম যে অর্ধভেদ্য পর্দা ভেদ করে বিশুদ্ধ দ্রাবক অণুগুলির দ্রবণের দিকে স্বতঃস্ফূর্ত চলনকে দ্রবণের অভিস্রবণ বলে। ধর এখানে আমরা একটা দ্রবণ রেখেছি, এখানে কি রেখেছি? দ্রবণ। আর এখানে কি বাইরে, কি এর বাইরে বিশুদ্ধ দ্রাবক, আর এই যে জ্যাকেট, এইটা হচ্ছে অর্ধভেদ্য পর্দার জ্যাকেট, এটা অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে, এই এর ঘনত্ব তো কম, বিশুদ্ধ দ্রাবকের ঘনত্ব কম, এটা তো বিশুদ্ধ দ্রাবক। তাহলে এই বিশুদ্ধ দ্রাবকের অণুগুলো কোন দিকে যাচ্ছে? তোমার দ্রবণের দিকে যাচ্ছে। কাকে ভেদ করে চলে যাচ্ছে? অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা কোনগুলো? যেমন পার্চমেন্ট পেপার, হ্যাঁ, গল ব্লাডার, মাছের পটকা, এইগুলো অর্ধভেদ্য পর্দা। তার মানে অর্ধভেদ্য পর্দার মধ্যে কেবলমাত্র দ্রাবকের অণু চলাচল করতে পারে, মানে যাদের আকার ছোট কিন্তু দ্রবণের অণু চলাচল করতে পারে না। ঠিক আছে, এইগুলোকে বলি অর্ধভেদ্য পর্দা। তাহলে দ্রবণের অভিস্রবণ ব্যাপারটা ক্লিয়ার হলো, একদম বোঝা গেল। আচ্ছা, এবার দেখ দ্রবণের অভিস্রবণের একটা উদাহরণ বা ব্যবহারিক প্রয়োগ। তাহলে একটা ব্যবহারিক প্রয়োগ কি? লেখো অভিস্রবণ প্রক্রিয়ায়, লেখো অভিস্রবণ প্রক্রিয়ায় গাছ বা উদ্ভিদ বলতে পারি, এখানে উদ্ভিদ বলে দিই, উদ্ভিদ মাটি হতে কৈশিক জল শোষণ করে। ঠিক আছে, তাহলে আমার যদি বলে অভিস্রবণ কাকে বলে, আমরা বলতে পারবো। অভিস্রবণের যদি একটা ব্যবহারিক প্রয়োগ বলে, সেটাও আমরা বলতে পারবো। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এবারে আমরা লিখব যে দ্রবণের অভিস্রবণ চাপ। ঠিক আছে, তাহলে এবারে বলছি দ্রবণের অভিস্রবণ চাপ। দেখ, তাহলে এই একটা দ্রবণ, এটা একটা দ্রবণ, হ্যাঁ, এটা দ্রবণ, এটা কোথায় আছে? না, এটা দ্রাবকের মধ্যে আছে।
এটা দ্রাবকের মধ্যে আছে, দ্রাবক। আর এই যে যেটা আছে, এই যার মধ্যে এই দ্রবণটা আছে সেটা তোমার অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত আর কি। এই অর্ধভেদ্য পর্দার একটা থলের মধ্যে দ্রবণটা আছে, অর্ধভেদ্য পর্দা। তাহলে দেখ, তাহলে এখানে কি হবে, এই দ্রাবকের কণাগুলো কোথায় ঢুকবে, তোমার দ্রবণের দিকে ঢুকবে, অভিস্রবণ হবে। তো দ্রাবকের কণাগুলো দ্রবণের দিকে ঢুকছে, অভিস্রবণ হবে। তাহলে তুমি যদি এখন দ্রবণ পৃষ্ঠে, এই যে দ্রবণ পৃষ্ঠে বাইরে থেকে একটা যদি চাপ প্রয়োগ করে, একটা চাপ দিচ্ছে, একটা চাপ, তাহলে বাইরে থেকে যে চাপ দ্রবণ পৃষ্ঠে প্রয়োগ করলে দ্রবণের কি হবে, অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। সেই বাহ্যিক চাপকে আমরা বলছি কি, ওই দ্রবণের অভিস্রবণ চাপ। তাহলে নর্মালি তুমি যদি না বাইরে থেকে কোনো চাপ দাও, তাহলে তো অভিস্রবণ হতেই থাকবে, দ্রাবকের অণুগুলো দ্রবণের মধ্যে ঢুকবে, অর্ধভেদ্য পর্দা ভেদ করে দ্রবণের মধ্যে ঢুকবে। তাহলে তুমি যদি বাইরে থেকে এমন পরিমাণ একটা চাপ প্রয়োগ করলে যাতে দ্রবণের অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, তাহলে সেই মিনিমাম চাপকে বা সেই ন্যূনতম চাপকে আমরা বলছি ওই দ্রবণের অভিস্রবণ চাপ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে স্থির উষ্ণতায় কোনো দ্রবণকে বিশুদ্ধ দ্রাবক হতে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত করে রাখা অবস্থায় দ্রবণ পৃষ্ঠে ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, সেই চাপকে ওই দ্রবণের অভিস্রবণ চাপ বলে। ওই দ্রবণের অভিস্রবণ চাপ বলে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, এই সংজ্ঞাটা কিন্তু আসে। আমরা বললাম কি, স্থির উষ্ণতায় কোনো দ্রবণকে বিশুদ্ধ দ্রাবক হতে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত করে রাখা অবস্থায় দ্রবণ পৃষ্ঠে ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, সেই চাপকে ওই দ্রবণের অভিস্রবণ চাপ বলে। ক্লিয়ার? কিছুই নেই এখানে, একদম সিম্পল। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এই দ্রবণের অভিস্রবণ চাপ কিন্তু একটি সংখ্যাগত ধর্ম, হ্যাঁ, এবং এই অভিস্রবণ চাপ সংক্রান্ত তোমার ভ্যান টক কতগুলো সূত্র দিয়েছেন। তা আমি এখানে একটু লিখে দিই, যে লেখো দ্রবণের
অভিস্রবণ চাপ ব্র্যাকেটে পাই দ্বারা চিহ্নিত করি, পাই একটি সংখ্যাগত ধর্ম, কারণ উহা দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে, এবং উহার সাহায্যে দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যায়। ঠিক আছে, দ্রাবের আণবিক ভরও নির্ণয় করা যায়। হ্যাঁ, তাহলে যারা সংখ্যাগত ধর্ম হয় তারা কেবলমাত্র দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে এবং ওই ধর্মের সাহায্যে কি দ্রবণে উপস্থিত দ্রাবের আণবিক ভরও নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। এবার আমরা লিখব যে অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র। হ্যাঁ, অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র 1 নম্বরে বলছি আমরা। দেখো, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলারিটির সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, তার মানে অভিস্রবণ চাপ পাই সমানুপাতিক মোলারিটি এম, পাই সমানুপাতিক এম না বলে সিটা বলে দিলাম, সি। তাহলে সি ইকুয়াল টু মোলারিটি, আর যখন টি ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, টিটা ধ্রুবক থাকবে। ঠিক আছে, আর 2 নম্বর বলছি, দেখো 2 নম্বর লেখো, 2 নম্বর লেখো যে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের অভিস্রবণ চাপ পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয় যখন দ্রবণের গাঢ়ত্ব ধ্রুবক থাকে। দ্রবণের গাঢ়ত্ব স্থির থাকে।
ঠিক আছে, তার মানে এখানে কি লিখবো, পাই সমানুপাতিক টি যখন কি সি ইকুয়াল টু ধ্রুবক, সেটা কি গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন। তাহলে এই দুটো ভ্যান টপের সূত্র, অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র। একটা কি অভিস্রবণ চাপ দ্রবণের মোলার গাঢ়ত্বের সঙ্গে সমান হয়, মানে মোলারিটির সঙ্গে, আর একটা কি অভিস্রবণ চাপ পরমুষ্ণতার সঙ্গে সমান হয়। তো যখন পরমুষ্ণতার সঙ্গে সমান হবে তখন গাঢ়ত্বটা স্থির, আর যখন গাঢ়ত্বের সঙ্গে সমান হবে তখন উষ্ণতাটা স্থির। এবারে আমরা দেখাবো ভ্যান টপের দুটি সূত্রের সমন্বয়। লেখো যে ভ্যান টপের সূত্রের সমন্বয়। দেখ, আমরা প্রথমে দেখলাম পাই সমানুপাতিক টি যখন কি সি স্থির, আর একটা দেখলাম কি পাই, এটা 1 নম্বর বললাম, পাই সমানুপাতিক সি, এটা 2 নম্বর বললাম, যখন টি স্থির। তাহলে অর আমরা লিখতে পারি অর পাই সমানুপাতিক সি ইন্টু টি, তাই তো। একটা ধ্রুবক দিই পাই ইকুয়াল টু কি আর সি টি, আরটাকে বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। আরটাকে বললাম সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এবারে দেখ, তাই এই ফর্মুলায় আমার অঙ্ক আসে, বা কি পাই ইকুয়াল টু আর, সেটা কি, সেটা তো মোলারিটি, তাহলে মোল পার ভলিউম, মোল পার লিটার, এটা দিতে পারি টি, এই ফর্মুলায়ও অঙ্ক আসতে পারে। আবার এখানে তাহলে কি বললাম, এন বাই ভি। আবার দেখ এন ইকুয়াল টু কি জানি, ডাব্লু বাই এন, তাহলে এটাকে আমরা আবার ভেঙে দিতে পারি, আর ডাব্লু বাই এম ভি, এনটাকে ভাঙলাম ডাব্লু বাই এম করে টি, এই ফর্মুলায়ও প্রবলেম আসতে পারে। আবার দেখ এই ডাব্লু ইকুয়াল টু এই ডাব্লু বাই ভি, এইটা ইকুয়াল টু, আবার দেখ ডাব্লু বাই ভি, এইটা ইকুয়াল টু আবার ডি, তাহলে কি করতে পারি, আর ডিটি বাই এম, ডি মানে কি গাঢ়ত্ব, তাহলে এই ফর্মুলায়ও প্রবলেম আসতে পারে। তাহলে এ ফর্মুলায়ও আসতে পারে প্রবলেম। ভালো করে দেখো, এখানে ডাব্লু বাই ভি ভর বাই আয়তন, ঘনত্ব, তো এখানে ডিটা ঘনত্ব, তাহলে এই ফর্মুলায়ও আসতে পারে, এই ফর্মুলায়ও আসতে পারে, এই ফর্মুলায়ও আসতে পারে। তাহলে আমাদের যখন সমন্বয় বলবো শুধু এইটুকু দেখাবো, কিন্তু অঙ্ক এই ফর্মুলাতে আসতে পারে, এটাতে আসতে পারে, এটাতে আসতে পারে, এটাতে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। ও মানে এই ফর্মুলাগুলো থেকে অনেকবার পরীক্ষায় কোশ্চেন এসছে। এবার আমরা কতকগুলো সিম্পল সংজ্ঞা শিখব। হ্যাঁ, লেখো আইসোটোনিক দ্রবণ, আইসোটোনিক দ্রবণ। তাহলে আইসোটোনিক দ্রবণ কাদের বলে না, লিখবো স্থির উষ্ণতায় যে সমস্ত দ্রবণের অভিস্রাবণ চাপের মান সমান থাকে তাদের আইসোটোনিক দ্রবণ বলে।
যেমন দেখো, যেমন 0.9% WiV দ্রবণ, NaCl দ্রবণ রক্তের সঙ্গে আইসোটোনিক। ঠিক আছে, তাহলে আইসোটোনিক দ্রবণ কাকে বলে যদি পরে আমরা খুব সহজে তার সংজ্ঞা বলে দিতে পারবো। এবার আমাদের মানে কোশ্চেন আসতে পারে হাইপোটোনিক এবং হাইপারটোনিক দ্রবণ। তাহলে লেখো হাইপোটোনিক এবং হাইপারটোনিক দ্রবণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখছি যে স্থির উষ্ণতায় দুটি দ্রবণের মধ্যে যে দ্রবণের অভিস্রবণ চাপের মান বেশি সেই দ্রবণকে অপর দ্রবণের সাপেক্ষে হাইপারটোনিক দ্রবণ বলে। এবং যে দ্রবণের অভিস্রবণ চাপের মান কম তাকে অপর দ্রবণের সাপেক্ষে হাইপোটোনিক দ্রবণ বলে। ভালো করে দেখো, তাহলে বললাম দুটো দ্রবণ আছে, তাহলে স্থির উষ্ণতায় যে দ্রবণের অভিস্রবণ চাপের মান বেশি, তাহলে বেশি হলে কি হাইপার, আমরা বলি হাইপার টেনশন মানে অনেক টেনশন বেশি। তাহলে যে দ্রবণের অভিস্রবণ চাপের মান বেশি সেই দ্রবণকে অন্য দ্রবণটার সাপেক্ষে হাইপারটোনিক, আবার যে দ্রবণের অভিস্রবণ চাপের মান কম সেই দ্রবণকে অপর দ্রবণের সাপেক্ষে কি বলে, হাইপোটোনিক দ্রবণ বলবো আমরা। ক্লিয়ার? তাহলে কিছুই নেই, দেখো হাইপারটোনিক আর হাইপোটোনিক দ্রবণ একদম ক্লিয়ার। যেমন দেখো পুকুরের জলের কিন্তু ঘনত্ব কম সমুদ্রের জল অপেক্ষা, তাহলে পুকুরের জল কি সমুদ্র জলের সাপেক্ষে হাইপোটোনিক, হ্যাঁ, আবার সমুদ্রের জল পুকুরের জলের সাপেক্ষে হাইপারটোনিক। যেমন একটা বলে দিতে পারো, যেমন পুকুরের জল সমুদ্রের জলের সাপেক্ষে হাইপোটোনিক। আবার সমুদ্রের জল
পুকুরের জলের সাপেক্ষে হাইপারটোনিক ঠিক আছে, তাহলে এটা হাইপারটোনিক হবে। ক্লিয়ার? তাহলে হাইপোটোনিক আর হাইপারটোনিক ব্যাপারটা ক্লিয়ার হলো, বোঝা গেল। এবার আমরা বিপরীত অভিশ্রবণটা একটু লেখাবো। লেখো যে বিপরীত অভিশ্রাবণ। দেখ, ধর এটা বিশুদ্ধ দ্রাবক, এর মধ্যে একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা দ্রবণ রেখেছিলাম, দ্রবণ, আর এটা হচ্ছে দ্রাবক, এটা অর্ধবেদ্য। তাহলে আমাদের দ্রবণের কণাগুলো প্রথমে ঢুকছিল, অভিশ্রবণ হচ্ছিল, কিন্তু আমরা যদি বাইরে থেকে চাপ দিই, এই অভিশ্রবণ চাপ, তখন এটা কি অভিশ্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন যদি আমরা এমন চাপ দিই যে এই অসমোটিক প্রেসারের থেকে যদি বেশি চাপ দিই দ্রবণ পৃষ্ঠে, এটা তো দ্রবণ পৃষ্ঠে যদি বেশি চাপ দিই, তখন আর এই দ্রাবকের অণু আর দ্রবণে ঢুকবে না, এই দ্রবণ হতে দ্রাবকের অণু বাইরে চলে আসবে, দ্রবণ হতে দ্রাবকের অণু তখন তোমার এই বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে আসবে। এই ঘটনাকে আমরা বলি কি বিপরীত অভিশ্রবণ, অভিশ্রবণের উল্টোটা। তাহলে এখানে লেখো স্থির উষ্ণতায় কোনো দ্রবণকে বিশুদ্ধ দ্রাবক হতে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত করে রাখা অবস্থায় দ্রবণ পৃষ্ঠে অভিশ্রবণ চাপ অপেক্ষা দ্রবণের অভিশ্রবণ চাপ অপেক্ষা অধিক চাপ প্রয়োগ করলে দ্রাবকের কণাগুলি দ্রবণ হতে বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে আসে, দ্রাবকের অণুগুলি দ্রবণ হতে বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে আসে। এই ঘটনাকে বিপরীত অভিশ্রবণ বলে। ঠিক আছে, তাহলে ভালো করে আমরা বললাম স্থির উষ্ণতায় কোনো দ্রবণকে বিশুদ্ধ দ্রাবক হতে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত করে রাখা অবস্থায় দ্রবণ পৃষ্ঠে কি বললাম অভিশ্রবণ চাপ দ্রবণ পৃষ্ঠে দ্রবণের অভিশ্রবণ চাপ অপেক্ষা
অধিক চাপ প্রয়োগ করলে, মানে বেশি চাপ প্রয়োগ করলে দ্রাবকের অণুগুলি দ্রবণ হতে বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে আসে। তাহলে এই যে চাপটা দিচ্ছি, এই অভিস্রবণ চাপ পাই অপেক্ষা বেশি, তাহলে কিন্তু এই দিকে চলে আসে। তাহলে এই ঘটনাকে আমরা বলি বিপরীত অভিস্রবণ। ঠিক আছে, মনে থাকে যেন এটা। এবার বিপরীত অভিস্রবণের প্রয়োগ, দেখ এই বিপরীত অভিস্রবণের প্রয়োগে কি করা হয় বলতো? সমুদ্রের জলকে লবণ মুক্ত করা হয়। তাহলে প্রয়োগ লেখো, প্রয়োগ। তাহলে লেখো এই প্রক্রিয়ায় সমুদ্রের জল লবণ মুক্ত করা হয়। ঠিক আছে, বা সমুদ্রের জল হতে লবণকে পৃথক করা হয়, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে দ্রবণের যে সংখ্যাগত ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। শুধু আমাদের আর একটা ক্লাস বাকি রইল, যেটা আমরা সংখ্যাগত ধর্মের অস্বাভাবিকতা, ওই টপিকটা আমরা পড়াবো। ওখান থেকে কিভাবে আমরা প্রবলেম করব সেগুলো দেখালে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।